আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন এই দুর্যোগপূর্ণ মুহূর্তে তোমাদের স্বাভাবিক ক্লাস করার সুযোগ নেই। এতে তোমাদেরও মন খারাপ, আমাদেরও মন খারাপ। আমরা এইভাবে ক্লাস নিতে আমাদেরও ভালো লাগে না, কিন্তু পড়াশোনায় তোমাদের ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে। এই বিষয়টা মাথায় রেখে কলেজ কর্তৃপক্ষ এই অনলাইন ক্লাসের আয়োজন করে। তারই অংশ হিসাবে আজকের ক্লাস নিয়ে একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি মোহাম্মদ বেলাল হোসেন সিদ্দিক, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। তো তোমরা জানো যে আমরা মুঘল বংশের ইতিহাস ধারাবাহিকভাবে পড়তেছি। আমরা গত ক্লাসে দেখেছি, গত লেকচারে আমরা পড়েছি সম্রাট হুমায়ুনের কীভাবে তিনি ক্ষমতায় আসে এবং তার বাধা বিপত্তিগুলো, এবং শের শাহের সাথে তার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব বা যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়ে ভারত ত্যাগ করেন। এতটুকু পর্যন্ত আমরা দেখেছি। আজকে আমরা হুমায়ুন ভারত ত্যাগ করে কোথায় যায়, সেখান থেকে কিভাবে তার রাজ্য পুনরুদ্ধার করে সে বিষয়টা শিখব। আমরা যদি আরও পিছনের দিকে তাকাই, আমরা দেখব যে 1526 খ্রিস্টাব্দে মুঘল বংশের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল বংশ প্রতিষ্ঠা করে। তিনি 1526-এ মুঘল বংশ প্রতিষ্ঠা করার পর 1530 পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেন। এরপরে 1530-এতে বাবর মৃত্যুবরণ করলে তার পুত্র হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন। কিন্তু হুমায়ুনের দুর্ভাগ্য যে তিনি প্রথম থেকে ভাইদের বিরোধিতা সহ আত্মীয় স্বজনের বিরোধিতা এবং শেষ পর্যন্ত এই যে শের শাহের সাথে তার দ্বন্দ্ব দেখা দেয়। এই দ্বন্দ্বে তিনি পরাজিত হয়ে সিংহাসনচ্যুত হন এবং পারস্যে আশ্রয় গ্রহণ করেন। সেখান থেকে তিনি কিভাবে মুঘল সাম্রাজ্য পুনরুদ্ধার করেন, আজকে আমাদের সেটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। মুঘল সম্রাট হুমায়ুন কিভাবে রাজ্য পুনরুদ্ধার করে, এটাই হচ্ছে আমাদের আজকের পাঠ শিরোনাম। তো আমরা শুরু করি। তো প্রথমে আমি সংক্ষেপে তোমাদেরকে পুনরুদ্ধারের ঘটনাটা একটু বলি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। এখন লেখালেখি করার দরকার নাই, লেখালেখি করার জন্য আমি তোমাদেরকে দিব, তথ্যগুলো সাজিয়ে উপস্থাপন করব। তো প্রথমে সংক্ষেপে বলি, হুমায়ুন এই যে কনৌজের যুদ্ধে 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধে পরাজিত হয়ে, শের শাহের নিকট পরাজিত হয়ে প্রথমে তিনি চলে যান হচ্ছে পাঞ্জাবে তার ভাইদের নিকট আশ্রয় প্রার্থনা করেন, কিন্তু তার বাইরে তাকে আশ্রয় দিতে অস্বীকার করে। এরপরে তিনি চলে যান সিন্ধুতে গিয়ে তিনি আশ্রয় চান, কিন্তু সিন্ধুর সুলতানও ভয়ে, শের শাহের ভয়ে তাকে আশ্রয় দেননি। এরপরে তিনি অমরকোটে যান। অমরকোটে তখন রাজপুত রাজাটার নাম হচ্ছে রানা প্রসাদ। এই রানা প্রসাদের আশ্রয় লাভ করেন তিনি। এই অমরকোটে থাকা অবস্থায় হুমায়ুনের স্ত্রী হামিদা বানুর গর্ভে তার পুত্র আকবর জন্মগ্রহণ করে। এই আকবরই হচ্ছে পরবর্তীতে আমরা দেখব যে ভারতের যত শাসক আসছে অন্যতম শ্রেষ্ঠ শাসক হবেন ভারতের, আমরা পরে দেখব। এই আকবর তাহলে হুমায়ুন এবং হামিদা বানুর ছেলে। এই অমরকোটে আশ্রয় থাকা অবস্থায় তিনি আকবরের জন্ম হয়। কিন্তু হুমায়ুন অমরকোটে বেশি দিন টিকতে পারেন নাই, কারণ এই রানা প্রসাদের সাথে হুমায়ুনের মতবিরোধ দেখা দিলে হুমায়ুন অমরকোট ত্যাগ করতে বাধ্য হন। এরপরে তিনি কান্দাহারে তার ভাইয়ের রাজ্য কান্দাহারে যান এবং সেখানে আশ্রয় প্রার্থনা করেন, কিন্তু সেখানেও তিনি আশ্রয় পাননি। তখন তিনি পুত্র আকবরকে তার ভাইয়ের নিকট রেখে তিনি পারস্যে চলে যান। তো পারস্যে তখন শাসনকার্য পরিচালনা করতেছিল সাফাবি বংশের শাসকরা। এই সাফাবি বংশের শাসক ছিল শাহ তামাশপ। এই শাহ তামাশপের দরবারে তিনি আশ্রয় নেন, আর শাহ তামাশপ হুমায়ুনকে সাহায্য করতে রাজি হন, কিন্তু
কয়েকটা সত্য দেন। প্রথম সত্যটা ছিল, আমরা জানি যে এই পারস্য, যেটার বর্তমান নাম হচ্ছে ইরান, এরা এখনও কিন্তু শিয়া ধর্মে, শিয়া মতবাদে বিশ্বাসী। তো এই জন্য শাহ তামাশ হুমায়ুনকে সত্য দেন হচ্ছে তুমি শিয়া ধর্ম অর্থাৎ শিয়া মতবাদ গ্রহণ করতে হবে এবং সেটা ভারতে প্রচার করতে হবে। এরপর 3 নম্বরে হচ্ছে কান্দাহার যে প্রদেশটা, এই কান্দাহার হচ্ছে আফগানিস্তান এবং এই পারস্যের মধ্যে একটি বিরোধপূর্ণ স্থান। এই কান্দাহার প্রদেশটা আমাদেরকে দিয়ে দিতে হবে, অর্থাৎ তুমি যখন মোগল সাম্রাজ্য পুনরুদ্ধার করবে তোমার এলাকা কান্দাহারটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এই 3টা সত্য দেন হুমায়ুন। এই 3টা সত্য মেনে নেন। এই 3টা সত্য মেনে হুমায়ুন শাহ তামাশপের সহযোগিতায় প্রথমে আফগানিস্তানের এই যে কাবুল, কান্দাহার, এই এলাকাগুলো তিনি প্রথমে দখল করেন, তার ভাইদেরকে পরাজিত করে। তারপর তিনি ভারতের দিকে মনোযোগ দেন। ভারতে তখন আমরা জানি যে ভারতে তখন শাসন ক্ষমতা থাকার কথা হচ্ছে শেরশাহ, কারণ শেরশাহর নিকট পরাজিত হয়ে এই হুমায়ুন ভারত ত্যাগ করেছিলেন। কিন্তু শেরশাহ 1545 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। শেরশাহের মৃত্যুর পর তার যে উত্তরাধিকারীরা ভারতের ক্ষমতায় আসে, তাদের মধ্যে অনৈক্য, অন্তর্দ্বন্দ্বে এই শেরশাহের এই বংশ, অর্থাৎ যেটার নাম হচ্ছে সুরবংশ দুর্বল হয়ে পড়ে। তো এই সুযোগে হুমায়ুন শাহ তামাশপের সহযোগিতায় ভারতে আক্রমণ শুরু করেন। প্রথমে তিনি ভারতের লাহোর দখল করেন। তারপর 1555 খ্রিস্টাব্দে সরহিন্দের যুদ্ধে সিকান্দার সুরকে পরাজিত করে এই 1555 খ্রিস্টাব্দে হুমায়ুন দিল্লি ও আগ্রা দখল করেন। এইভাবে তিনি তার রাজধানী দখলের মাধ্যমে তার সিংহাসন পুনরুদ্ধার করেন। এখন এটাই হচ্ছে তার পুনরুদ্ধারের মূল ঘটনা। তোমরা বিষয়টা নোট করার জন্য আমি এই নোটটা উপস্থাপন করতেছি। সবাই ভিডিওটা পজ করে এই নোটটা করে নাও। তো যেটা আমরা যদি পড়ি দেখব যে শেরশাহের নিকট কনৌজের যুদ্ধে, আমরা জানি এই যুদ্ধটা 1540 খ্রিস্টাব্দে হয়েছিল, কনৌজের যুদ্ধ। এই যুদ্ধে মূলত শেরশাহ নিকট হুমায়ুন পরাজিত হয়। পরাজয়ের পর সিংহাসনচ্যুত হুমায়ুন 1555 খ্রিস্টাব্দে পর্যন্ত অসহায় পলাতকের মতো দেশান্তরে ঘুরে বেড়ান, অর্থাৎ বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। এই যে আমরা আগে বলেছি কান্দাহার, সিন্ধু, অমরকোট, তারপর পারস্য, এভাবে তিনি ঘুরে বেড়ান। রাজ্য আরও হুমায়ুন প্রথমে পাঞ্জাবে তার ভাইদের কাছে আশ্রয় প্রার্থনা করে না পেয়ে সিন্ধুতে যান। সেখানেও না পেয়ে তিনি অমরকোটের রানাপ্রসাদের কাছে আশ্রয় নেন। অমরকোটের নামটা কিন্তু মুখস্থ করতে হবে, এটা তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যেহেতু এখানে আকবর জন্মগ্রহণ করে আশ্রয় নেন। এখানে তার স্ত্রী হামিদা বানুর গর্ভে পুত্র আকবরের জন্ম হয়। খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এটা। কিন্তু অমরকোট ত্যাগ করতে বাধ্য হন, অর্থাৎ যেটা বলছিলাম অমরকোটের যে যিনি রাজা ছিলেন রানাপ্রসাদ, এই রানাপ্রসাদের সাথে হুমায়ুনের মতবিরোধ দেখা দিলে অমরকোট ত্যাগ করেন তিনি। অমরকোট ত্যাগ করে তিনি তার ভাই এই কামরানের নিকট, অর্থাৎ কান্দাহার যে এলাকাটা রাজ্য, সেই রাজ্যে তার ভাই শাসন করতেছিল, ভাইয়ের নিকট আশ্রয় প্রার্থনা করেন। কিন্তু ভাই আশ্রয় দিতে অস্বীকার করে। তখন ভাই একটা উপকার করে, সেটা হচ্ছে হুমায়ুনের পুত্র আকবরকে আশ্রয় দেয়, অর্থাৎ আকবরকে রাখার দায়িত্ব নেয়। তো আকবরকে কামরানের নিকট রেখে হুমায়ুন পারস্যে চলে যান। পারস্যে তখন যেটা বললাম সাফাবি বংশের শাসন চলতেছিল। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য, এগুলা বহু নির্বাচনী হিসেবে আসতে পারে, জ্ঞানমূলক হিসেবে আসতে পারে। তো সাফাবি বংশের সম্রাট ছিল তখন শাহ তামাশ। এই শাহ তামাশপের দরবারে আশ্রয় নেন হুমায়ুন। শিয়া মতবাদ গ্রহণ, অর্থাৎ কী সত্ত্বে শাহ তামাশ হুমায়ুনকে সাহায্য করতে রাজি হয়। প্রথম সত্যটা হচ্ছে শিয়া মতবাদ গ্রহণ করতে হবে এবং ভারতে শিয়া মতবাদ প্রচার করতে হবে। এরপর কান্দাহার ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ কান্দাহার এই যে একবার ভারত মুঘলরা দখল করে আবার পারস্যরা দখল করে, এইভাবে কান্দাহার নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন যে দ্বন্দ্ব ছিল, সেই কান্দাহার এলাকাটা পারস্যকে ফিরিয়ে দিতে হবে। এই 3টা সত্ত্বে শাহ তামাশ হুমায়ুনকে তার রাজ্য পুনরুদ্ধারে সাহায্য করতে সম্মত হন। তো পারস্য সম্রাট শাহ তামাশপের সহযোগিতায় হুমায়ুন 1545 খ্রিস্টাব্দে ভাই কামরানকে পরাজিত করে কাবুল ও কান্দাহার দখল করে। তাহলে প্রথমে কাবুল ও কান্দাহার দখল করেন, তার ভাই কামরানকে পরাজিত করে। এরপর ভারতের দিকে তিনি দৃষ্টি দেন। তো যেটা বলছিলাম, ভারতে তখন শেরশাহ মৃত্যুবরণ করে ফেলে 1545 খ্রিস্টাব্দে। মৃত্যুবরণ করার পর
তার যে বংশধররা ছিল তাদের মধ্যে অনৈক্য অন্তর্কলহের দরুন ভারতে আফগান শক্তি দুর্বল হয়ে পড়ে। এই যে শের শাহের বংশে জাতিগতভাবে তিনি ছিলেন আফগান, তার বংশের নাম ছিল হচ্ছে সুরবংশ, আফগান সুরবংশ। এই বংশে দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে হুমায়ুন ভারতে প্রবেশ করেন এবং 1555 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে লাহোর অধিকার করেন। প্রথমে তিনি ভারতের বিখ্যাত শহর লাহোর অধিকার করেন, তারপর সরহিন্দের যুদ্ধে সিকান্দার সুরকে পরাজিত করে 1555 খ্রিস্টাব্দে জুলাই মাসে হুমায়ুন দিল্লি ও আগ্রা অধিকার করেন। অর্থাৎ এই দিল্লি ও আগ্রা অধিকারের মাধ্যমে 1555 খ্রিস্টাব্দে হুমায়ুন তার রাজ্য পুনরুদ্ধার করেন। তাহলে কত বছর? উনি 40-এ রাজ্য হারিয়েছিলেন, 55-তে রাজ্য পুনরুদ্ধার করেন। তাহলে 15 বছর তিনি রাজ্য হারা ছিলেন এবং ভারতের মুঘল বংশের মাঝখানে এই 15 বছর সুরবংশ অর্থাৎ এই শের শাহের সুরবংশ ভারতের শাসনকার্য পরিচালনা করেছিল। এইভাবে 1555 খ্রিস্টাব্দে সুরবংশের অবসান ঘটে। তো এটাই ছিল হচ্ছে হুমায়ুনের রাজ্য পুনরুদ্ধারের ঘটনা। এখন আমরা দেখব হুমায়ুনের মৃত্যু। এই লোকটা যেটা আগেও বলছিলাম, লোকটা খুবই হতভাগা ছিল। তার তিনি দীর্ঘ 15 বছর এই যে সংগ্রামের মাধ্যমে যে রাজ্যটা পুনরুদ্ধার করলেন, তার সুফল তিনি ভোগ করতে পারলেন না। ওই বছরই অর্থাৎ কিছুদিন পরের বছর 1556 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুটাও ছিল হচ্ছে মর্মান্তিক। তিনি তার এই গ্রন্থাগার অর্থাৎ লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গুরুতর আঘাত পান এবং ওই আঘাতে তার মৃত্যুবরণ হয়। ঐতিহাসিক ল্যান্ডফোন বলেছেন এই লোকটা অর্থাৎ হুমায়ুন সারা জীবন আছাড় খেয়ে খেয়ে তার জীবনটা অতিবাহিত করেছেন। শেষ পর্যন্ত এই আছাড়ের মাধ্যমে তার মৃত্যু ঘটে। তো যে কথাগুলো বললাম এটা তোমরা নোট করে নেবে। 1556 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি তার মৃত্যুবরণ করে। তার মৃত্যু হয়েছিল গ্রন্থাগারে সিঁড়ি হতে পড়ে। তো আজকের ক্লাসটি সবাই ভালো করে আয়ত্ত করে নেবে, কারণ হুমায়ুন আসলে এই প্রশ্নটা থাকেই, তার রাজ্য পুনরুদ্ধারের ঘটনা এটা থাকে। এই আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করতেছো এবং ক্লাসগুলো দেখতেছো এবং পড়াশোনা করতেছো। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম।